যেমনি মাধ্যমিকে এই বছরে ভয়ঙ্কর র্যাঙ্ক বেরিয়েছে, উচ্চ মাধ্যমিকে এই ব্যাচটা থেকে ভয়ঙ্কর র্যাঙ্ক আমি বার করে দেখাবো। 11ও কাঁপিয়ে দেবো, তারপরে এইচএসে দেখ না কি হয়। ক্যা ভয়ানকম কথা ভাই। সেমিস্টারের পরীক্ষা দিতে গিয়ে হলের মধ্যে বসে প্রশ্ন পাওয়ার পর ক্লাস 11-এর ছেলেমেয়েদের কি মনে হয় জানিস? সারা বছর ধরে স্যার যা বললেন, ম্যাডাম যা বললেন আমি তাই পড়লাম, এত কষ্ট করে সেমিস্টারের পড়াশোনা করলাম, রাত জাগলাম, এই করলাম সেই করলাম, এ তো প্রশ্নগুলো দেখছি আমি কিছুই পারছি না। তুই কি পড়িসনি? তুই পড়েছিস, বাট তুই সেই পড়াগুলোকে, সেই কনসেপ্টস গুলোকে কি করে প্রশ্নে ইমপ্লিমেন্ট করতে হয়, কি করে সেটার মাধ্যমে প্রশ্ন সলভ করতে হয়, সেইটা শিখিসনি। ক্লাস 10 আর ক্লাস 11-12 এর মধ্যে এইটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য। আর সেইটার জন্যই আমরা আমাদের ব্যাচের মধ্যে প্রত্যেক সপ্তাহে কেমিস্ট্রি ক্লাস করাচ্ছি, একদম তুমুল ভাবে, একদম ঝোড়ো প্রিপারেশন করাচ্ছি ক্লাস 11 এর এবং ক্লাস 12 এর জন্য। তার পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আমাদের অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলে কোয়েশ্চেন প্র্যাকটিস নিয়ে আসছি। এটা আমাদের 6 নম্বর কোয়েশ্চেন প্র্যাকটিস। যেই কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো তুই আমাদের ব্যাচের মধ্যে থাকিস কিংবা না থাকিস, তুই সবাইকে আমি এই বিষয়টা দিচ্ছি, তুই যে কোনো জায়গায় তুই পড়তে পারিস, এই কোয়েশ্চেন প্র্যাকটিস তুই পাবি। যারা আমাদের এখানে পড়ছে তাদের এই কোয়েশ্চেন প্র্যাকটিসের সাথে একটু অ্যালাইনমেন্টটা ভালো হবে, তার কারণ ওরা যেগুলো পড়ছে তার উপরে ভিত্তি করেই সেই সপ্তাহে কোয়েশ্চেন প্র্যাকটিস করছে। যেমন এই সপ্তাহে আমরা সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, মোল কনসেপ্ট, তুল্যাঙ্ক ভার এবং স্ট্রাকচার অফ অ্যাটম যাতে তারা ভুলে না যায় সেই কারণে ওইটাকেও নিয়ে এসেছি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি প্রমিস করেছিলাম কেমিস্ট্রি কাঁপবে, কেমিস্ট্রি কাঁপছে। আমি প্রমিস করেছি তোদেরকে পুরো এন্টায়ার স্কুলের মধ্যে কেমিস্ট্রিতে হাইয়েস্ট পাইয়ে দেবো, পরীক্ষার পরে দেখে নিবি। তারপরে এই যে ব্যাচটা আছে, এই যে কেমিস্ট্রি ব্যাচটা রয়েছে, আমি ইউটিউবের মধ্যে যবে থেকে পড়ানো শুরু করেছি, এই ব্যাচটা আমার জন্য একটা বিরাট লাকি ব্যাচ হতে চলেছে। আমি এইটুকু বলতে পারি, যেমনি মাধ্যমিকে এই বছরে ভয়ঙ্কর র্যাঙ্ক বেরিয়েছে, উচ্চ মাধ্যমিকে এই ব্যাচটা থেকে ভয়ঙ্কর র্যাঙ্ক আমি বার করে দেখাবো। চল শুরু করি। আচ্ছা, প্রথমেই একটা কথা বলি, অনেকে একটুখানি পিডিএফ নিয়ে সংশয়ের মধ্যে থাকে, অনেক প্রশ্ন করে, ওই জন্য আমি প্রথমেই বিষয়টা বলে দিই। এই অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, নিচে দেখবে আমি পিন কমেন্টে লিংক দিয়ে দিয়েছি। অ্যাপটাকে ওপেন করার পর যখন তুই ওখানে লগ ইন ভায়া হোয়াটসঅ্যাপের নিচে মোর অপশনস থাকবে, মোর অপশনস এর মধ্যে ক্লিক করে তুই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিবি, এগুলো তোরা সব জানিস। লগ ইন করার পরে তোর হোম পেজ পাবি, এই পেজটা তোর সামনে ওপেন হবে, ব্যাকগ্রাউন্ড পেজ। এই কোণের দিকে দেখ একটা অপশন দেখতে পাচ্ছিস, 3খানা দাগ। এই 3খানা দাগের মধ্যে ক্লিক করার পর তোর সামনে এমনি একটা ইন্টারফেস খুলবে, যেখানে তুই পাবি ফ্রি মেটেরিয়াল। এই ফ্রি মেটেরিয়াল সেকশনটার ভেতরেই তুই দেখতে পাবি ওখানে পিডিএফ একদম ক্লাস 11 এর ফোল্ডার করে সেভ করে দেওয়া আছে। ওখানে তুই উইকলি প্র্যাকটিস পিডিএফ গুলো সবকটা পেয়ে যাবি। চল প্রথম প্রশ্নটা শুরু করা যাক। প্রথমেই বলে দিয়েছি, একটি ইলেকট্রনের অবস্থান সংক্রান্ত অনিশ্চয়তা শূন্য। এবার যখনই যারা যারা হাইজেনবার্গ পড়ে ফেলেছে, এই প্রশ্নটা যখনই তারা দেখে ফেলেছে যে একটা শূন্য বলে দিয়েছে, অন্যটার উত্তর তারা এমনি জেনে গেছে, তাহলে অবস্থান সংক্রান্ত অনিশ্চয়তা 0 বলে দিয়েছে। যদি 0 বলে দিয়ে থাকে তাহলে তারপরে প্রশ্ন করেছে ভরবেগের অনিশ্চয়তার মান কত। একটা যদি 0 হয় তো আরেকটা অসীমিত হবে রে ভাই। বারবার করে শেখানো হয়েছিল, একটা অপরটার ব্যস্তানুপাতিক ক্লাসের মধ্যে একদম ধরে ধরে শিখিয়ে দিয়েছিলাম যে এই ধরনের প্রশ্ন যদি করে, যেহেতু ব্যস্তানুপাতিক, একটা শূন্য হলে আরেকটা অসীম হয়। দেখেছিস? নেক্সট প্রশ্ন বলেছে, যদি প্রথম বোর কক্ষে একটি ইলেকট্রনের বেগ x হয়। দেখ এবারে বেগ, ব্যাসার্ধ, শক্তি, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু বারবার শুধুমাত্র বোর্ড নয়, কম্পিটিটিভ এর পরীক্ষাতেও দেয়। এবং তার জন্য দেখবি 3টে শিওর শর্ট ফর্মুলা তোদেরকে শিখিয়ে রেখেছি। ওই 3টে ফর্মুলা যদি তুই করে নিস, তাহলে ওর বাইরে তোকে আর কিচ্ছু ভাবতেও হবে না, বুঝতেও হবে না, শুনতেও হবে না, দেখতেও হবে না। তুই একবার ফর্মুলাটা স্মরণ কর। তোকে এখানে বেগের ব্যাপার বলে দিয়েছে। আমি তোকে বলেছিলাম, যে কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে বলুক, যে কোনো অরবিটালের ক্ষেত্রে বলুক, যা কিছু তোকে বলুক, তুই একটা ফর্মুলা লাগাবি, Vn ইকুয়াল টু V1 অফ হাইড্রোজেন ইনটু Z/n। দেখ তো মিললো কিনা বিষয়টা। Vn মানে কত নম্বর কক্ষপথের ক্ষেত্রে তোকে V এর মান বার করতে বলেছে। পুরো প্রশ্নটা পড়ি। প্রথম বোর কক্ষপথে একটি ইলেকট্রনের বেগ তোকে দিয়ে দিয়েছে, কার ক্ষেত্রে? হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে তৃতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের বেগ কত তোকে জিজ্ঞাসা করেছে। কত নম্বর কক্ষপথে তোকে জিজ্ঞাসা করেছে? তৃতীয় বোর কক্ষপথে। তাহলে তৃতীয় বোর কক্ষপথে বলে Vn এর জায়গার মধ্যে V3 বসালাম, কারণ তৃতীয় কক্ষপথে বার করতে বলেছে। এবার হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত দিয়ে দিয়েছে? প্রথম বোর কক্ষপথে একটি ইলেকট্রনের বেগ x, কার ক্ষেত্রে? হাইড্রোজেনের জন্য। তাহলে x আমি এখানে বসিয়ে দিলাম। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে করছি বলে z এর ভ্যালুটা আমরা 1 বসাবো, কারণ প্রোটন নাম্বারকে ডেজিগনেট করছে এটা।
হাইড্রোজেনের প্রোটন নাম্বার 1, আর যেহেতু 3 নম্বরেরটার জন্য বার করছি সেই কারণে এন এর জায়গার মধ্যে 3 বসাবো, তাহলে অ্যান্সার হয়ে গেল x/3। আশা করতে পারি একদম পরিষ্কার, একদম 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 ধামাকা উত্তর আছে, পরিষ্কার, একটা মাত্র কনসেপ্ট। এইবার 3 নম্বর প্রশ্ন বলে দিয়েছে L=3 এবং N=4 এই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে একই ঘূর্ণনযুক্ত সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কত? ভাই একই ঘূর্ণনযুক্ত বলার আগে আগে তুই বার করে এটাকে কোন উপকক্ষটার কথা বলা হচ্ছে। এখানে দেখ মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 আছে আর গৌণ কোয়ান্টাম সংখ্যা 3 আছে। গৌণ কোয়ান্টাম সংখ্যা 0 মানে S, 1 মানে P, 2 মানে D আর 3 মানে F। তাহলে এখানে দাদা 4F এর কথা বলা হচ্ছে। আর যখনই 4F এর কথা বলা হলো তুমি তো বারবার করে শিখিয়ে দিয়েছো যে যদি কারোর গৌণ কোয়ান্টাম সংখ্যা L হয় তাহলে সেখানে কক্ষকের সংখ্যা 12+1 আর প্রত্যেকটা কক্ষকে দুটো করে ইলেকট্রন, মানে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা 2 × 12+1। বল একদম ক্লিয়ার? যদি তাই হয় তাহলে এই 4F এর জন্য এই যে 4F আছে যেখানে L এর ভ্যালুটা কিনা 3, সেখানে টোটাল কক্ষকের সংখ্যা 2 × L মানে 2 × 3 মানে 6+1 মানে 7, 7খানা কক্ষক থাকবে, প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন, তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা 14খানা থাকবে। এখন তোকে বলেছে সমস্পিন বিশিষ্ট ইলেকট্রন অর্থাৎ একই ঘূর্ণনযুক্ত সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কত? ভাই যদি 7টা কক্ষক হয় তাহলে প্রত্যেকটার মধ্যে প্রথমে একটা একটা করে ইলেকট্রন বসবে। হুন্ডের সূত্র বারবার করে শিখিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6 7। এবার বাকি 7টা ইলেকট্রন বিপরীত ঘূর্ণনে বসবে, বিপরীত স্পিনে বসবে, তাহলে একই স্পিন যুক্ত ইলেকট্রনের সংখ্যা কত হয়ে গেল? 7টা হয়ে গেল, কারণ অন্য 7টা তো বিপরীত স্পিনে আছে। তাহলে একই স্পিন যুক্ত একই ঘূর্ণন যুক্ত ইলেকট্রনের সংখ্যা হয়ে গেল 7টা। আশা করতে পারি ক্লিয়ার আছে। আমার রিওটা একটু বদমাইশি করছে, আমি একটু দেখে নেবো ক্যামেরাটা ঠিক আছে কিনা। বড্ড বদমাইশি করছে আজকে, একদম ক্যামেরা ঠিক আছে। ও এখানে বসে রয়েছে, বসে বসে বদমাইশি করছে। ক্যামেরাটা আমার একটুখানি এদিক ওদিক করে দেওয়ার চিন্তা ভাবনা করছে মনে হয়। যাই হোক, পরের প্রশ্ন। হাইড্রোজেন পরমাণুতে এনতম কক্ষে ইলেকট্রনের শক্তি সমীকরণ তোকে দিয়ে দিয়েছে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু, এনতম কক্ষ, ইলেকট্রনের শক্তির সমীকরণ এইটা। খুব ভালো কথা ভাই, খুব ভালো কথা। এইবার তোমাকে জিজ্ঞাসা করেছে, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এন এর মান খুব বড় হলে n+1 তম এবং n-তম কক্ষের শক্তির পার্থক্য কত হবে? এটা তোকে না করিয়ে দিলে তুই পারবি না, পরিষ্কার কথা। তাহলে চল এক কাজ করি, একটু এক এক করে করা যাক। আমি বলছি n-তম কক্ষপথে এনার্জি কত দিয়ে দিয়েছে রে? -13.6 ডিভাইডেড বাই n² ইলেকট্রন ভোল্ট। ওকে, ভেরি গুড। ইলেকট্রন ভোল্ট ইউনিটটা এখন আমি বাদ দিলাম। তাহলে n+1 তম কক্ষপথের ক্ষেত্রে তুই এনার্জির সমীকরণটা একটু বার করতো। -13.6 ডিভাইডেড বাই, এই যে n আছে বলে n আছে, তাহলে n+1 আছে বলে n+1 আছে, গল্প শেষ। এইবার আমি তো অবশ্যই জানি যে যত আমি বাইরের দিকে যাব তত এনার্জি বাড়বে, তাহলে স্বাভাবিক আমি যদি এনার্জির পার্থক্যটা বার করতে চাই তাহলে n+1 তম কক্ষ থেকে n-তম কক্ষটা বাদ দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে -13.6 ডিভাইডেড বাই n+1 এর হোল স্কোয়ার মাইনাস, খুব সাবধান এই জায়গাটা প্রচুর ছেলেমেয়ে ভুল করে, -13.6 ডিভাইডেড বাই n²। ডিরেক্ট মাইনাস বসিয়ে দেয় ভাই, মাইনাস অফ মাইনাস আছে, তাহলে হয়ে গেল প্লাস। এগুলো 11 এর ছেলেমেয়েরা আশা করবো ভুল করবে না, কিন্তু যদিও ভুল করিস তাহলেও শিখিয়ে দিলাম। তাহলে হয়ে গেল +13.6 ডিভাইডেড বাই n²। এবার তুই এক কাজ কর, আমি এখান থেকে -13.6 কমন নিয়ে নিলাম। যদি -13.6 কমন নিই তাহলে 1/n+1 এর হোল স্কোয়ার -1/n²। তাই তো হয় রে ভাই, তাই তো হয় রে ভাই, একদম তাই হয়। যদি একদম তাই হয় তাহলে স্বাভাবিকভাবে এখানে -13.6 বসলো, এখানটায় তোর লসাগু হয়ে যাবে n² আর n+1 এর হোল স্কোয়ার। তাহলে স্বাভাবিকভাবে আমি এখান থেকে n+1 এর হোল স্কোয়ার আছে বলে ওপরে n² লিখবো, মাইনাস দেব, n² আছে বলে n+1 এর হোল স্কোয়ার লিখবো। যদি তাই হয়, কি অঙ্কটা কত ভয়ঙ্কর অঙ্ক দেখছিস? -13.6 আছে, n² মাইনাস n² প্লাস 2n+1, নিচে n² ডিভাইডেড বাই n+1 এর হোল ইন্টু n+1 এর হোল স্কোয়ার। এবার আমি ব্র্যাকেটটা তুলে দিই, -13.6 আছে,
এন স্কোয়ার মাইনাস 2n মাইনাস 1, তাই তো আছে রে ভাই, তাই তো আছে রে ভাই। ঠিক আছে, তাই আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এটা কেটে গেল, নিচে আছে এন স্কোয়ার ডিভাইডেড বাই এন প্লাস 1 এর হোল স্কোয়ার। যদিও একটা কন্ডিশন ওখানে দেওয়া ছিল, তো আমি আর প্রথমে একটু সিম্পলিফাই করে নিই। মাইনাস 13.6 আছে, মাইনাস কমন নিলে 2n প্লাস 1 হয়ে যায়, ডিভাইডেড বাই এন স্কোয়ার ডিভাইডেড ইন্টু এন প্লাস 1 এর হোল স্কোয়ার হয়। মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, আমি দুটো মাইনাসকে মুছে দিলাম। তাহলে এই আসছে ফাইনাল সমীকরণ, তাই তো রে। এখানে তোকে বলে দিয়েছে একটা কন্ডিশন ছিল, দেখবি প্রশ্নটার মধ্যে, এন এর মান খুব বড় হলে তাহলে আনসার কি হবে। এন এর মান যদি খুব বড় হয়, তাই তো, মানে এই যে পুরো সমীকরণটা আমরা করলাম, সেখানে যদি এন এর মান খুব বড় হয়, এন এর মান যদি খুব বড় হয়, আচ্ছা এন এর মান যদি খুব বড় হয় তাহলে 2n প্লাস 1, এন এর মান খুব বড়, তাহলে এটাকে প্রায় 2n লেখা যায় তো, কারণ 1টা সেক্ষেত্রে একদম নেগলিজেবল হয়ে যাচ্ছে, কারণ এন এর ভ্যালু এতই বড় যে 2 ইন্টু এন এর ভ্যালু আরো বড়, তাহলে সেইটার তুলনায় 1টা একদম ছোট, তাহলে এটা নিয়ার ইকুয়াল টু 2n। আচ্ছা n প্লাস 1 এর যে মানটা সেটাও নিয়ার ইকুয়াল টু n হয়ে যায়, হ্যাঁ n এর মান অনেক বড়, তাহলে এইটাকে সিম্পলিফাই করে লিখে দেওয়া যায় 13.6, ওপরে লেখা যায় 2n আর নিচে লেখা যায় n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর জায়গায় শুধু n মানে n স্কোয়ার লিখে দেওয়া যায়। একটা n দিয়ে একটা n কেটে গেল, তাহলে অ্যান্সারটা হয়ে গেল 2 ইন্টু 13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার ইন্টু n মানে n কিউব। দেখ তো অপশনটা আছে কিনা। 2 into 13.6 divided by n cube, 2 into 13.6 divided by n cube, 2 into 13.6 divided by n cube, 2 into 13.6 divided by n cube। आया क्या ভয়ানক অঙ্ক থা ভাই, क्या ভয়ানক অঙ্ক থা। সত্যি ভালো অঙ্ক ছিল। যাই হোক, এসটিপি তে 0.2 মোল CH4 গ্যাসের আয়তন। দেখ এত কিছু করে নেওয়ার পর এইসব মোলের অঙ্ক করতে ভালো লাগে, তবুও করতে হবে, চলো দেখি। এসটিপি তে যদি 1 মোল নিই, আমি তোদেরকে এমন পদ্ধতি শিখিয়েছি যেটা তুই যে কোনো কম্পিটিটিভ উড়িয়ে দিতে পারবি। আরে এইসব বোর্ডের পরীক্ষাতে তুই এমনি উড়িয়ে দিবি, মোলের প্রশ্ন জাস্ট এরকম করে পারবি। কিভাবে বাকিরা দেখ ঐকিক নিয়মে ক্যালকুলেশন করবে, কিন্তু তুই কিভাবে করবি। 0.2 মোল CH4 গ্যাসের আয়তন চেয়েছে, আরে ভাই 1 মোলের ক্ষেত্রে 22.4, তুই 0.2 মোল বার করবি না, তুই বার করবি 2 মোল, 2 মোলের ক্ষেত্রে 44.8, তো 0.2 মোল মানে এক ঘর আগে পয়েন্ট সরবে, তাহলে 4.4 এর অ্যান্সার হয়ে গেল। চলো চলো পরের আনসার 4.4। চলো নেক্সট, পরেরটা কি বলে দিয়েছে দেখ, বলেছে 16 গ্রাম O3 অণুর সংখ্যা কত। কি 16 গ্রাম ওজনে O3 অণুর সংখ্যা কত। আচ্ছা 16 গ্রাম ওজনে, এমনিতে O3 মানে কি 16 গুণ 3 48, এটাই হচ্ছে তার মলিকিউলার মাস, আণবিক ভর। যদি আমরা 48 গ্রাম নিই তাহলে সেটাই হয়ে গেল 1 মোল, আর 1 মোল মানে সেখানে ওজন অণুর সংখ্যা 6.023 into 10 to the power 23, এতগুলো। 1 মোল যাই নেবো অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। কিন্তু দাদা বলে দিয়েছে 16 গ্রাম ওজন, আরে 48 গ্রামে যদি এত হয় তাহলে 16 গ্রামে কত হবে। 48কে 3 দিয়ে ভাগ করলে 16 হয়, তাহলে এই 6 পয়েন্টকেও 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে 2 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। 10 to the power 23 টা যেমন আছে থাকছে, মানে মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য অ্যান্সার 2 into 10 to the power 23, মানে এটা অ্যাপ্রক্সিমেট করে দিয়েছে, বুঝলি তো। মানে এইটাকেও আমাকে বলে দিয়েছে এটাকে অ্যাপ্রক্সিমেট তুমি ধরে নাও, যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর নেই, অ্যাপ্রক্সিমেট ধরে নাও। তাহলে যে অ্যাপ্রক্সিমেট যদি ধরে নিই তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা কত হয়ে যাচ্ছে বল, 2 into 10 to the power 23 হয়ে যাচ্ছে, গল্প শেষ, এটাই অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটা ধাতব অক্সাইডে ভর হিসেবে 80% ধাতু আছে। বারবার করে শিখিয়ে দিয়েছি তুল্যাঙ্ক অনুপাত সূত্র, আমি এক ঝটকায় করব। যারা যারা তুল্যাঙ্ক ভার এখনো দেখিসনি আমাদের ব্যাচে, এক্ষুনি গিয়ে দেখে না। যারা ব্যাচে পড়ছিস না, যারা এই টেকনিকে অ্যান্সার সলভ করতে পারছিস না, যাদের এই ফ্লুয়েন্সিটা নেই, 11 সমস্যায় তো পড়ছিস, 12 পড়বি। যদি কোথাও পড়ে থাকিস তাহলে ঠিক আছে, যদি ফ্লুয়েন্সি থাকে তাহলে ঠিক আছে, যদি এই কনসেপ্ট গুলোকে শিখতে পারছিস তো ঠিক আছে, যদি না শিখতে পারিস সমস্যায় আছে। তুই যদি না এইরকম ভাবে পড়ে থাকিস, যদি এমনি করে পড়তে চাস, যদি চাস ক্লাস 11 কেমিস্ট্রি এরপরে ক্লাস 12 কেমিস্ট্রি কাঁপাবো, আমাদের কম্বো ব্যাচটা কিন্তু 31 তারিখ পর্যন্ত, 31 পর্যন্ত আমরা রেখেছি। যারা নিউ, যারা রেজাল্টের পরে সায়েন্স দিয়েছে তাদের জন্য করেছিলাম 1499 রুপিসে তুই শুধুমাত্র ক্লাস 11 নয়, 11 প্লাস 12 একবার মাত্র ফিস পে করতে হবে, সেমিস্টার 1 2 3 4 চারটেই পেয়ে যাবে। এটা একটা বিরাট বড় গিফট ছিল আমার তরফ থেকে। আমি বলেছিলাম একটা গিফট দেবো যখন এরা সবাই 10-এ পড়তো, সেই সময় দিয়েছিলাম এটা 11-এ যখন ব্যাচটা লঞ্চ করেছিলাম।
1499, তারপর এটা স্বাভাবিকভাবে যেমনি 1799 যেমনি দেখাচ্ছে তোকে দেখাবে 1799, ভেতরে এন্টার করার পর তুই যখন ফিস পে করতে যাবি বাই নাওতে ক্লিক করবি, তার আগে দেখবি ওখানে একটা ধামাকা 300 কুপন অ্যাপ্লাই করার জায়গা থাকবে। প্রচুর ছেলে মেয়ে 1799 পে করছে, আমি জানি না কেন। ওখানে কুপনটা 31 তারিখ পর্যন্ত ভ্যালিড আছে, 1499 পে করলেই তুই পুরো অ্যাডমিশনটা হয়ে যাবে। ঠিক আছে, চলো এই সমস্ত প্রসিডিওর তুমি নিচে পিন কমেন্টের মধ্যে পেয়ে যাবে। অ্যাপের লিংক, ডেমো ক্লাস, অ্যাপে ভর্তি হওয়া সংক্রান্ত ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিও, অ্যাপ সংক্রান্ত ভিডিও সব পেয়ে যাবে তুমি। পিন কমেন্টটা চেক করো, অ্যাপ ডাউনলোড করে নাও। অ্যাপ থেকে তুমি কি এমনিতে ফ্রি মেটেরিয়ালটা পাচ্ছ ওখান থেকে, এই পিডিএফটা, প্লাস তুমি যদি চাও ওখান থেকে অ্যাডমিশন করে নিতে পারছো। সব ক্লাসে তুমি পেয়ে যাবে একদম শুরু থেকে। আর বেশি আর কি বলবো, নেক্সট। একটা ধাতব অক্সাইডে ভর হিসেবে 80% ধাতু আছে। এখন দাদা ভর হিসেবে 80% ধাতু আছে মানে আমি যদি টোটালটাকে 100 গ্রাম ধরি, আমি আগের দিন ব্যাচের মধ্যে বারবার করে শেখাচ্ছিলাম, যখনই এমনি পার্সেন্টেজ দেবে টোটালটাকে 100 গ্রাম ধরে নিবি। ভর হিসেবে 80% ধাতু মানে ধাতু আছে 80 গ্রাম। টোটালটা 100 গ্রাম, 80% ধাতু মানে ধাতু আছে 80 গ্রাম। কার মধ্যে? ধাতব অক্সাইড। আর ধাতব অক্সাইড মানে কি? সাপোজ ক্যালসিয়াম অক্সাইড, তাহলে সেখানে ধাতু বাদ দিয়ে আর কি আছে? অক্সিজেন আছে। অক্সাইড মানেই অক্সিজেন আছে। তার মানে দাদা ধাতু যদি 80 গ্রাম হয় তাহলে অক্সিজেন কত গ্রাম আছে? না অক্সিজেন আছে দাদা 20 গ্রাম, গল্প শেষ। এইবার আমরা কি লাগিয়ে দেবো বল? তুল্যাঙ্ক অনুপাত সূত্র লাগিয়ে দেবো, বারবার করে শিখিয়েছি। ধাতুর ভর বাই অক্সিজেনের ভর 80/20। ধাতুর তুল্যাঙ্ক ভার ই অফ মেটাল, নিচে অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8। আচ্ছা যদি করি তাহলে এই হয়ে গেল তোমার 4, আর এই হয়ে গেল তোমার ইএম 4 আসতে 32, গল্প শেষ। 32 অ্যান্সার, 32 অ্যান্সার, 32 অ্যান্সার, গল্প শেষ, খতম। ফ্লুয়েন্সি কিন্তু থাকতে হবে, 2 দিয়ে 4, 4 4, ঠিক আছে। নেক্সট 1 মিলিমোল, মিলিমোল বলে দিয়েছে মানে 20 দেখবে 20 কোথায় আছে, 20 কোথায় আছে, গল্প শেষ। একটু পয়েন্টটা দেখে নেবে, 6 পয়েন্ট আছে তো, ঠিক আছে। 20 আছে মানে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ হলে 23 ডিভাইডেড বাই 1000, 20 হয়ে গেল। অ্যান্সার এইভাবেই সলভ হবে। MCl3 তে M এর তুল্যাঙ্ক ভার E, তাহলে E এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আচ্ছা MCl3 আছে দাদা, MCl3 আছে। দেখ অনেকে আছে এগুলোকে জটিল ভাবে করতে চায়, কিন্তু তোদেরকে কিভাবে শিখিয়েছি, যোজ্যতা দেখ। ক্লোরিনের যোজ্যতা 1, M এর যোজ্যতা 3। কি শিখিয়েছিলাম? কথাটা কি শিখিয়েছিলাম বলবি না কিন্তু, কথাটা কি শিখিয়েছিলাম বাইরে বলা যাবে না, বললে আমাকে লোকজন কি ভাববে। M এর এখানে 3, তার মানে দাদা ভ্যালেন্সি অফ M কত রয়েছে? না 3 আছে। ভ্যালেন্সি অফ M যদি 3 থাকে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর অফ M কত আছে? তুল্যাঙ্ক ভার ডিভাইডেড বাই যোজ্যতা। আরে তুল্যাঙ্ক ভার A অফ M কত? E ইন্টু V। আচ্ছা E ইন্টু V যদি হয়, তুল্যাঙ্ক ভারটা E দিয়ে দিয়েছে, আর ভ্যালেন্সিটা কত? 3 আছে, তাহলে 3 ইন্টু E, গল্প শেষ। E ইকুয়াল টু A বাই V হয়, কিন্তু A ইকুয়াল টু EV হয়। EV শিখিয়েছিলাম ক্লাসে, EV। তাহলে E এর ভ্যালুটা E রয়েছে, আর যোজ্যতাটা কত দিয়ে দিয়েছি? এখান থেকে দেখতে পাচ্ছি যোজ্যতা 3 আছে, যোজ্যতা 3 বসিয়ে দিলাম, তাহলে 3 ইন্টু E, গল্প শেষ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নিচের কোনটির মধ্যে সর্বাধিক সংখ্যক পরমাণু বর্তমান? মোল ক্যালকুলেট কর ভাই, মোল ক্যালকুলেট করে নিচে অ্যান্সার কর তাড়াতাড়ি। এই হিলিয়াম দেখ 4 দিয়ে দিয়েছে, মোল ক্যালকুলেট কর তাড়াতাড়ি। একটি ধাতু তুল্যাঙ্ক ভার 4.5, ধাতুটি ক্লোরাইডের আণবিক গুরুত্ব 80, ধাতুটির পারমাণবিক গুরুত্ব কত? ভালো প্রশ্ন, লিটারালি ভালো প্রশ্ন। মানে এতগুলো কোশ্চেনের মধ্যে থেকে যখন সিলেক্ট করি, আলাদা করে বাছাই করে করে এরকম করে 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 আসার সময় হয় না, আমি এখানে ডিরেক্ট দাঁড়িয়ে করি। আমার একদম জেনুইন ফিল, আমার প্রশ্নটা পড়ে মনে হলো ভালো প্রশ্ন। এবার দেখা যাক। একটা ধাতু তুল্যাঙ্ক ভার 4.5, আচ্ছা ধাতুর ক্লোরাইড, ধাতুর কোনো যোজ্যতা বলেনি, ধাতুর কোনো যোজ্যতা বলেনি, তাহলে ক্লোরাইডের সংকেত আমরা লিখতে পারবো না। আচ্ছা ক্লোরাইডটার আণবিক গুরুত্ব দিয়ে দিয়েছে। আচ্ছা ধাতুর পারমাণবিক গুরুত্ব কত? খুব 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 ইন্টারেস্টিং প্রশ্ন আছে রে ভাই, সমঝামে মে থোড়া ঘোটালা প্রশ্ন আছে। এক এক করে দেখি, হ্যাঁ খুব খুব ধরে ধরে দেখছি, খুব খুব ধরে ধরে। একটা কাজ করি, প্রথমেই একটা কথা বলি, তুই ধরে নে যে ধাতুটা রয়েছে তার ভ্যালেন্সি হচ্ছে V। ধরে নিচ্ছি ধাতুর যোজ্যতা V। আরে ধাতুর যোজ্যতা যদি V হয়, ক্লোরাইড আছে মানে ক্লোরিন আছে, ধাতুর সাথে ক্লোরিন আছে, ক্লোরিনের যোজ্যতা তো 1 হয়, তাহলে যদি ক্রস হয় তাহলে ক্লোরাইডের সংকেতটা হয়ে যাবে MClV। বল হ্যাঁ। যদি MClVটার পুরোটার আমাকে আণবিক ভর তুই বার করতে বলিস, তাহলে আমি তোকে বলবো ধাতুর পারমাণবিক গুরুত্ব কত আছে সেটা তো আমি জানি না। আমি ধাতুর পারমাণবিক গুরুত্ব যেটা M লিখেছি, ধাতুটাকে ওই পারমাণবিক গুরুত্বটাকে আমি M ই ধরে নিই।
খুব ভালো কথা, ধাতুর পারমাণবিক গুরুত্ব এমই ধরেন। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, ধাতু তুল্যাঙ্ক ভার দিয়ে দিয়েছে তো, ধাতুর তো তুল্যাঙ্ক ভার দিয়ে দিয়েছে। আমরা কি জানি পারমাণবিক গুরুত্ব ইকুয়াল টু তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। দাদা তুল্যাঙ্ক ভার দিয়ে দিয়েছে ধাতুর 4.5, ভেরি গুড ভাই। আর ধাতুর যোজ্যতা তো আমরা ভি ধরে নিয়েছি, তাহলে ধাতুর ক্ষেত্রে যে পারমাণবিক ভর আছে সেটা তো 4.5 ইন্টু ভি হবে, কারণ তুল্যাঙ্ক ভার আমরা জানি 4.5 আর যোজ্যতা ধরে নিয়েছি ভি। তাহলে ধাতুর ক্ষেত্রে যে পারমাণবিক ভরটা আমরা লিখবো এম এর ভ্যালুটা, সেটা লিখবো 4.5 ইন্টু ভি। নে প্রশ্ন অনসার প্রায় প্রায় হয়ে গেছে। সেটা কতগুলো রয়েছে না একটাই রয়েছে, সেই কারণে শুধুমাত্র 4.5 ইন্টু ভি লিখলাম, গল্প শেষ। কারণ সেটাই তার পারমাণবিক ভর, পারমাণবিক ভরের জায়গার মধ্যে তাহলে লিখে দিয়েছি 4.5 ইন্টু ভি, গল্প শেষ হয়ে গেছে। এইবার কি করব বল, প্লাস ক্লোরিন কতগুলো আছে বল, ভি সংখ্যক আছে, কারণ যোজ্যতার জন্য এমনি হয়েছে। যদি আজকে MCl2 থাকতো, আর যদি সাপোজ তুই CaCl2 থাকতো, তাহলে ক্যালসিয়ামের জন্য তুই 40 বসাতিস, ক্লোরিনের 35.5 ইন্টু 2 বসাতিস, তাহলে 35.5 ইন্টু কতগুলো রয়েছে, ভি সংখ্যক রয়েছে, তো ভি বসা। এই যে পুরোটা, সেটা তো ক্লোরাইডটার পুরো আণবিক ভর, সেটা কত আছে বল, সেটা কত আছে, সেটা তোকে দিয়ে দিয়েছে 80। যদি 80 দিয়ে দেয়, তাহলে এই ভিটাকে কমন নিয়ে নে, 35.5 প্লাস 4.5 মানে 39, আর 40 হয়ে গেল, ইকুয়াল টু 80। 40 দিয়ে কাটলে 2, তার মানে ভ্যালেন্সি 2 বেরিয়ে গেল। ভ্যালেন্সি যদি 2 বেরোয়, তাহলে পারমাণবিক গুরুত্ব কত হবে, পারমাণবিক গুরুত্ব বেরিয়ে গেল 4.5 ইন্টু ভ্যালেন্সি 2, তার মানে হয়ে গেল 9। खतरनाक क्वेश्चन था भाई, थोड़ा सा तो डर हमको भी लग गया था। একদম পরিষ্কার আছে, একদম পরিষ্কার আছে, কনফার্ম আছে। আমি একটু চাপে পড়ে গেছিলাম প্রশ্নটা দেখে কিছুটা। আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি ভয়ঙ্কর লেভেলে, দেখি। পারমাণবিক গুরুত্ব এ দিয়ে দিয়েছে, তুল্যাঙ্ক ভার এক্স দিয়ে দিয়েছে। আচ্ছা, কোন মৌলের সালফাইডের সংকেত এইটা, আচ্ছা বেটা, তাহলে এর ভ্যালুটা কি হবে? এটাও তোরা পারবি না, এটাও আমাকে করে দিতে হবে। কিন্তু এইসব প্রশ্ন পরীক্ষাতে দিতে পারে, এবং সত্যি বলতে যা লেভেল এখানে আমি দিয়েছি, মোটামুটি তুই যদি ব্যাচের মধ্যে যা পড়াচ্ছি আর এই কোশ্চেন যা সলভ করাচ্ছি করে নিস, তুই কেমিস্ট্রিতে এমনি হাইয়েস্ট পাবি। আমি তো কথা দিয়েছি, আর তার জন্য যা করতে আমি তাই করছি। আমি তোকে কেমিস্ট্রিতে এন্টায়ার স্কুলের মধ্যে হাইয়েস্ট পাইয়ে ছাড়বো, আমি তোকে এইটুকু বলতে পারি। বাকি তার জন্য যা করতে হয় করবো। তুই মাধ্যমিকে দেখে নিয়েছিস আমাকে, আমি বলেছিলাম যা করতে হয় করবো। কত র্যাঙ্ক বের করেছি দেখেছিস তো, 1st, 8th, 10th, 11th, 12th, 16th, 17th। যদিও সব র্যাঙ্ক কৃতিত্ব তো আমি নিতে পারবো না, বাট বলেছিলাম তো ভয়ঙ্কর রেজাল্ট হবে। 100, 127 জন, আরো বেশি হতে পারে, আমি এখনো সব গুনতে পারিনি। 99, 98, 97, 96, 95, 93, 92, 91, 90 আমি গুনতে পারিনি। এক্সপেক্টেড নাম্বার ছিল 60, পেয়েছে 85। এক্সপেক্টেড নাম্বার ছিল 50, পেয়েছে 85। প্রচুর এক্সাম্পল আছে। 11ও কাঁপিয়ে দেবো, তারপরে এইচএসে দেখ না কি হয়, কি হয় দেখ না। এবার চল একটুখানি দেখে নেওয়া যাক প্রশ্নটার মধ্যে কি বলে দিয়েছে। একটা ভয়ঙ্কর সাংঘাতিক লেভেলের প্রশ্ন যা দেখতে পাচ্ছি। তোকে বলে দিয়েছে যে কোনো একটা মৌল রয়েছে যার পারমাণবিক গুরুত্ব এ। আচ্ছা, খুব ভালো কথা, তাহলে মৌলটার পারমাণবিক গুরুত্ব এ, মৌলটার তুল্যাঙ্ক ভার হচ্ছে এক্স। আচ্ছা, মৌলের সালফাইডের সংকেত হচ্ছে এইটা। তাহলে এক কাজ করি, এই অঙ্কটা একমাত্র চার্জ সেপারেশনের মাধ্যমেই করা যাবে, আর কোনোভাবে করা যাবে বলে আমার মনে হচ্ছে না। করলে অনেক অনেক কষ্ট হয়ে যাবে, অনেক মানে হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। এক্স এম আছে, এস এন আছে। এবার তুই একটা কাজ কর, তুই ধরে নে যে মৌলটা তোকে দিয়ে দিয়েছে যে এক্স, তার পারমাণবিক গুরুত্ব এ, তার তুল্যাঙ্ক ভার এক্স দিয়ে দিয়েছে, তার যোজ্যতা দেয়নি। তুই তার ভ্যালেন্সিটা ধরে নে, তার যোজ্যতাটা ধরে নে। ভ্যালেন্সিটা আমি কত ধরবো বল, ভি ধরে নে। আচ্ছা, তোরা মনে আছে তোদেরকে ক্লাসের মধ্যে শেখাতাম, যারা অন্যান্য জায়গাতে পড়িস তারাও নিশ্চয়ই শিখেছিস, ধরে Al2O3 রয়েছে, এটাকে সেপারেট করা শিখেছিস তো? মনে পড়েছে নিয়মটা? বলবি না কিন্তু, বললে আমি গেলাম। ওই শিখিয়ে দিবি বন্ধুদের, কিন্তু ওই প্রসেসটা উচ্চারণ করবি না। আমি জাস্ট বলছি দেখ কিভাবে। নিচে 2 আছে, পাশে 2 হলো। অক্সিজেনের নিচে 3 আছে, মাথার উপর বসিয়ে দাও। অক্সিজেন যেহেতু ক্রস হয় আর কি, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 ছিল, অক্সিজেনেরটা 2 ছিল বলেই তো ক্রসটা হয়েছিল। তাহলে যেটা অক্সিজেনের তলায় আছে সেটা অ্যালুমিনিয়ামের মাথার উপরে বসবে, কারণ নিজের যোজ্যতাটা বসবে, আর অ্যালুমিনিয়াম ধাতু বলে প্লাস বসবে। তাহলে যেটা নিচে আছে পাশে বসিয়ে দিলাম, এটা নিচে ছিল ওটা মাথার উপর বসিয়ে দিলাম। আমি পুরোটা বলতে পারলাম না, কিন্তু তুই বুঝে গেছিস কি করতে হবে, ঠিক আছে। অক্সিজেনের তলায় 3 আছে, তো 3টা বসিয়ে দিলাম, অক্সিজেন বসিয়ে দিলাম। এই যে অ্যালুমিনিয়ামের তলায় 2 আছে, ওটার মাথার উপর বসিয়ে দিলাম, কিন্তু মাইনাসে বসবে। কেন?
কারণ অধাতু। ঠিক আছে, এবার যখন আমি তোকে জিজ্ঞাসা করছি এই পুরোটা তো একটা নিস্তড়িত যৌগ, মানে একটা কম্পাউন্ড তো নিস্তড়িত হয়। কেন নিস্তড়িত হয়? কারণ এই দুটোকে যখন আমি গুণ করছি তাহলে হয়ে যাচ্ছে +6, এই দুটোকে যখন আমি গুণ করছি তখন হয়ে যাচ্ছে -6, +6 আর -6 সেম বলেই তো জাস্ট কেটে কুটে 0 হয়ে যাচ্ছে, তাই না? ঠিক তেমন করি আমি যদি এর ভ্যালেন্সিটাকে ভি ধরে নিই, এই এক্স এর ভ্যালেন্সিটা হচ্ছে ভি, আর আমরা তো জানি সালফারের ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে তুই এই রকম ভাবে এই এক্সএম এসএনটাকে অ্যালুমিনিয়ামের মতো করে লিখতো, অ্যালুমিনিয়াম অক্সাইডের মতো করে। দেখ তলায় 2 ছিল বলে আর যোজ্যতাটা 3 ছিল বলে 3 গুণ 2 6 লিখেছিলাম। তলায় এম আছে, যোজ্যতা ভি আছে, তাহলে এম গুণ ভি হবে। একদম কঠিন প্রশ্ন কিন্তু এটা। তলায় 2 ছিল, যোজ্যতা 3 ছিল, ওই জন্য 3 গুণ 2 6 লিখেছিলাম। তলায় এম আছে, যোজ্যতা ভি আছে, তাহলে এম গুণ ভি লিখলাম। তলায় এন আছে, যোজ্যতা 2 আছে, তাহলে 2 ইন্টু এন লিখলাম। বল হ্যাঁ। তাহলে এখান থেকে আমি ভ্যালেন্সির মানটা পেয়ে গেলাম 2n ডিভাইডেড বাই m পেলাম। এবার দেখ কত সহজ অঙ্কটা নেমে যাবে। এই প্রসেসগুলো কিন্তু কম্পিটিটিভের জন্য তোমাকে ভালো করে জেনে রাখতে হবে। যাই হোক, তাহলে তোমাকে বলে দিয়েছে পারমাণবিক গুরুত্ব এর ভ্যালু কত হবে। এ কি হবে ভাই? এ মানে কি? তুল্যাঙ্ক ভার দিয়ে দিয়েছে আমাকে x, দেখো তুল্যাঙ্ক ভার দিয়ে দিয়েছে, আর যোজ্যতা কত 2n বাই m, 2n বাই m, তাহলে হয়ে গেল 2xn ডিভাইডেড বাই m। দেখ তো আছে কিনা, 2xn ডিভাইডেড বাই m আছে। গল্প শেষ, গল্প শেষ, ফিনিশ। নেক্সট, 9 গ্রাম জলে অণুর সংখ্যা এত, 1 গ্রাম অণু সমস্ত পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান। ভাই 9 গ্রাম জল মানে 18 গ্রাম আণবিক ভর হয়, 18 গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক, 9 গ্রামে হাফ আছে, ঠিকই আছে। 1 গ্রাম অণু মানে 1 মোল সমস্ত পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান, দুটোই ঠিক, একটা অপরটা রিজন। কারণ 1 মোলের মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক থাকে তাহলে হাফ মোলের মধ্যে হাফ থাকবে। গল্প শেষ। নেক্সট, নিচের বক্তব্যগুলি সত্য বা মিথ্যা লেখো। আচ্ছা, অক্সালেট আয়নের তুল্যাঙ্ক ভার, অক্সালেট আয়ন মানে এটা তো অক্সালিক অ্যাসিড, তাই তো রে ভাই। আর দুটো যদি বেরিয়ে যায় হাইড্রোজেনস গুলো H+ রূপে, তাহলে এইটা হয়ে গেল অক্সালেট আয়ন। তার মানে অক্সালেট আয়ন যেটা রয়েছে সেটা হচ্ছে C2O4 2-। তুল্যাঙ্ক ভার বার করতে দিয়েছে। তুল্যাঙ্ক ভার কি করে বার করব? তুল্যাঙ্ক ভার বার করব হচ্ছে পুরোটা তুই একটা সংকেত ভর বার কর, 12 2 24, 4 16 64 ডিভাইডেড, যোজ্যতা যেহেতু 2 আছে, মাথার উপরে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যেটাই থাকবে সেটাই যোজ্যতা। এটা মূলক তো এটা। আরে মূলকে কি বলেছিলাম? সংকেত ভর নিচে যোজ্যতা, যোজ্যতা কত যেটা দেখতে পাবি সেটা, যোজ্যতা নেগেটিভ হয় না, তার মানে শুধু সংখ্যা। তাহলে 4 4 8 হয়ে গেল, 6 আর 2 8 হয়ে গেল, ডিভাইডেড বাই 2 হয়ে গেল। তাই তো হচ্ছে রে ভাই, 4 4 8, 6 আর 2 8, তার মানে 44 হয়ে গেল। 44 কি দিয়েছে? দেয়নি, 62 দিয়েছে, তার মানে ভুল দিয়েছে। তার মানে ভুল দিয়েছে আবার কি, তার মানে এটা মিথ্যা হবে। ফসফরাস অ্যাসিডের তুল্যাঙ্ক ভার মনে পড়ছে? 3টে অ্যাসিড করিয়েছিলাম, H3PO4, H3PO3, H3PO2, শিখিয়ে দিয়েছিলাম, ক্লাস 12 এ রয়েছে ওগুলো, তাও শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে গঠন আঁকতে হয়, এবং সেই গঠনগুলো শিখিয়ে এন্টায়ারলি এক্সপ্লেন করে দিয়েছিলাম যে এই যে H3PO2 সেইটার ক্ষেত্রে কি হয়, H3PO3 এর ক্ষেত্রে কত হয়, H3PO4 এর ক্ষেত্রে কত হয়, প্রত্যেকটার খারগাইটা শিখিয়ে দিয়েছিলাম। এখানে তোকে ফসফরাস অ্যাসিড দিয়েছে H3PO3, কত হয় যে ভাই? এটা 3 হয়, এটা 2 হয়, এটা 1 হয়, পুরো প্রসেস শিখিয়ে দিয়েছি। এবার তুই এক কাজ কর, তুল্যাঙ্ক ভারটা বার কর। হাইড্রোজেন 3, ফসফরাস 31, অক্সিজেন 3 16 48 হলো, ডিভাইডেড বাই কত 2, 40 আর 30 70, 70 আর 9, আচ্ছা যোগ করি, 8 আর 1 9, 9 আর 3 12, 2 হাতে 1, 4 3 7 আর 1 8, 82 ডিভাইডেড বাই 2 হয়ে গেল কত বল? 41। 41 কি আছে? 41, হ্যাঁ 41 কি আছে, ভেরি গুড, তার মানে ঠিক আছে। কার্বনের মূলকের তুল্যাঙ্ক ভার এই তুই বার করতে পারবি তো? CO3 2- বার কর, নিয়ে দেখ ঠিক আছে কিনা। মৌলের তুল্যাঙ্ক ভার সর্বদাই পারমাণবিক ভর অপেক্ষা বেশি হয়। কি বকে দিয়েছে রে? পারমাণবিক ভর ইকুয়াল টু তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। আরে যোজ্যতার মান 1 হলে দুটো সেম হয়, যোজ্যতার মান 1 এর থেকে বেশি হলেই তো পারমাণবিক ভরটা তুল্যাঙ্ক ভারের থেকে বেশি হয়ে গেল। তুল্যাঙ্ক ভার যদি x হয়, যোজ্যতা যদি 2 হয়, তাহলে পারমাণবিক ভর তো 2x হয়ে গেল, মানে বেশি হয়ে গেল। তাহলে বলে দিয়েছে তুল্যাঙ্ক ভার সর্বদা পারমাণবিক ভর অপেক্ষা বেশি হয়, একদম বাজে বকে দিয়েছে। পারমাণবিক ভর সর্বদা তুল্যাঙ্ক ভরের থেকে বেশি হয়, শুধু যোজ্যতা 1 হলে দুটো সমান হয়। ঠিক আছে, নেক্সট, কোন একটি উপশক্তি স্তরে, এই বাংলা বলে দিয়েছে না, খুব চাপের ব্যাপার। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সমমান বিশিষ্ট সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা। কি বলেছি রে? ঘূর্ণন কি বাংলায় ভাই, এত কঠিন বাংলা কে লেখে ভাই? কোন একটি উপশক্তি স্তরে, আচ্ছা মানে কক্ষকের মধ্যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সমমান বিশিষ্ট সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা,
কোথায় মাথা ঠুকবো? এটা কি ভাষা? এ ভাষাতে মেরে ফেলবে ভাই। এ প্রশ্ন তোরা সব পারবি, কি বলতে চেয়েছে শুনবি? বলেছে সেম স্পিনের ইলেকট্রন কতগুলো হতে পারে। ইংরেজিতে লিখলে ভালো হতো ভাই। ইংরেজিতে লিখলে কিছু ছেলে মেয়ে বলে দাদা ইংরেজিতে প্রশ্ন দাও, আরে ইংরেজিতেই প্রশ্ন দেবো আমি নেক্সট দিন থেকে, আর বাংলায় নেই আমি তাহলে। কিন্তু বাংলা বদলাতে হবে, বাংলায় বদলাতে হবে। যদিও কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্সে বাংলা ইংরেজি ম্যাটারই করে না। আমাদের প্রচুর ইংলিশ ভার্সনে ছেলেমেয়েরা পড়ে, প্রচুর ইংলিশ ভার্সনে ছেলেমেয়েরা পড়ে। কিছুদিন আগে একজন সিবিএসসি থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অ্যাডমিশন নিয়েছে, সেও পড়ছে। 1000 ছেলেমেয়ের ওপরে পড়াশোনা করছে। সুতরাং সবাই বুঝতে পারছি একদম, যারা কাঁপানোর তারা কাঁপিয়ে বেরিয়ে যাবে, এইচএস যারা র্যাঙ্ক করার র্যাঙ্ক করে বেরিয়ে যাবে। বলেছে একটা উপশক্তি স্তরে মানে একটা কক্ষকের মধ্যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সমান মান বিশিষ্ট, মানে একই ধরনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সমমান বিশিষ্ট, মানে প্লাস হাফ হলে সবকটার প্লাস হাফ, এমনি সর্বাধিক কতগুলো হতে পারে? আচ্ছা চিন্তা করতো, ধর এটা আমি ডি ডি করেছি, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5 জনের প্রত্যেকের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ। আবার যদি উল্টো দিকে করি তাহলে এই যে 5টা হবে, তাহলে তাদের 5 জনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মাইনাস হাফ। তাহলে একই ধরনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সমমান বিশিষ্ট সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কত? 5টা। 5 জনেরই তো সেম হতে পারে ভাই, সে তুই সোজা ধর তুই উল্টো ধর, 5 জনেরই তো সেম হতে পারে। হয় 5 জনের সোজা, না হলে 5 জনের উল্টো, তুই যে কোনো একটা ধরবি। তুই সোজা মানুষ হলে সোজা ধরবি, উল্টো মানুষ হলে উল্টো ধরবি, কিন্তু যেটাই তুই ধরবি 5টাই পাবি। আর সেই 5টা কি অ্যাকচুয়ালি? কক্ষকের সংখ্যা। আর কক্ষকের সংখ্যা বার করার ফর্মুলা কি? 12+1। তার মানে সমমান সমঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা কক্ষকের সংখ্যার সাথে সেম হয়। তাহলে কক্ষকের সংখ্যা কত? ফর্মুলা কত? 12+1। এইটা প্রশ্ন করেছিল, জাস্ট মাথা খারাপ করা প্রশ্ন। যাই হোক, নিচের কোনটিতে বিজোড় ইলেকট্রন নেই? বিজোড় ইলেকট্রন নেই কোনটার মধ্যে? পারমাণবিক সংখ্যা 22। পারমাণবিক সংখ্যা 22 তো আছে, কেন? কারণ আর্গন কোড 18 হয়ে গেল, 4s2 20 হয়ে গেল, 3d2। আরে 3d2 যখন বলে দিচ্ছি, তো 3dর মধ্যে তো 2টো ইলেকট্রন আছে রে ভাই, তাই তো রে, 2টো ইলেকট্রন আছে, তো 2টো তো বিজোড়ই হবে। তাহলে আবার প্রথমটার ক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না। নাইট্রাইড আয়ন, নাইট্রাইড আয়ন মানে N3-, এটা তো হতে পারে। কেন বলছি? N3- মানে 10 হয়, 10 মানে সবকটাই জোড় হবে, নিয়ম তো। 1s2 2s2 2p6 সব তো জোড়, 2p6 এর প্রত্যেকটার মধ্যে 2টো করে, 1s2 তো 2s2 তো, তার মানে নাইট্রাইড আয়ন ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, এই M2+ আয়নের ভূমিস্তরের শেষ ইলেকট্রন নিচে করবি, কমেন্ট কর। নেক্সট, ক্রোমিয়াম কপার। ক্রোমিয়াম কপার আমি আর করবো না, অনেকবার করে দিয়েছি, প্রচুর বার করে দিয়েছি। কোন ইলেকট্রনের শক্তির মান মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে সর্বোচ্চ? এই কমেন্ট কর। পি উপকক্ষের এল এর মান 1 হয়, এম এর 3টি মান পাওয়া যায়, কমেন্ট কর। পাশের চিত্রে নোডাল তলের সংখ্যাই দেখ, এইটা এখানে ইলেকট্রন রয়েছে, এই যে কক্ষপথ, এখানটা ইলেকট্রন রয়েছে, এখানটা তো ইলেকট্রন রয়েছে, ভেরি গুড। ইলেকট্রন নেই কোথায়? এই জায়গাটাতে নেই, এই জায়গাটাতে নেই। যেই জায়গাগুলোর মধ্যে ইলেকট্রন থাকে না সেটাই তো নোডাল অঞ্চল। তাহলে কতগুলো নোডাল অঞ্চল দেখতে পাচ্ছি? 2টো। এই যে এই একটা অঞ্চল, এই একটা অঞ্চল, যে মধ্যখানে স্পেস গুলো, যেখানে যেখানে ইলেকট্রন নেই। ঠিক আছে, ফিনিশ। অনেক ভালো ভালো প্রশ্ন করালাম, কনসেপচুয়াল প্রশ্ন করালাম, আশা করতে পারি একদম কমপ্লিট আছে, একদম ধামাকা রয়েছে। যদি চাস এইভাবে কনসেপ্ট শিখতে, যদি চাস এভাবে কেমিস্ট্রি কাঁপাতে, যদি নতুন ভাবে যে শুরু করেছি আমি কেমিস্ট্রি ইউটিউবের মধ্যে, যদি এইভাবে পড়তে চাস, কিছুদিন পরে অ্যাডভেঞ্চার একাডেমি যে মডেল ক্লাস 10-এ অ্যাপ্লাই হয়, সেই একই মডেল 11-এ অ্যাপ্লাই করবো, পকেট ধামাকা নিয়ে আসবো, ছোট ছোট করে কনসেপ্টস গুলোকে তোদেরকে রিভিশন করাবো। কিন্তু তার জন্য তোকে খুব ভালো করে প্রথমে ডিটেলে শিখতে হবে। প্রচুর ক্লাস করে নিয়েছি, 1 মাসের মধ্যে তুই রিকভার করে যেতে পারবি যদি এখন থেকে ক্লাস শুরু করিস। যদি চাস মে মাসের মধ্যে ভর্তি হয়ে যেতে পারিস, নাহলে জুন মাস থেকে ভর্তি হতে পারিস। 1799 ভাই, 2 বছরের রেসপেক্টে 1499 1799 ম্যাটার করে না, সবই একরকম। তুই ভর্তি হয়ে যা, ভর্তি হয়ে গিয়ে কনসেপ্ট একদম ধ্যার করতে থাকা। যদি অন্য কোথাও পড়ে থাকিস সেখানে পড়, আর এখান থেকে প্র্যাকটিস কর খুব ভালো করে। তুই যদি শিখতে পারিস তাহলে তুই যেখানে খুশি পড়ছিস সেখানে পড়, আর যদি না শিখে থাকিস এইভাবে তাহলে তো তুই জানিস কি করতে হবে। আজকের মতো এখানে, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা।